আচ্ছা, আমাদের চারপাশে যা কিছু চলছে বা যা কিছু স্থির হয়ে আছে এই সব কিছুর পেছনে কিন্তু কয়েকটা খুব সাধারণ নিয়ম কাজ করে। আর মজার ব্যাপার হলো স্যার আইজ্যাক নিউটন মাত্র ৩টে সূত্র দিয়েই প্রায় পুরো মহাবিশ্বের গতিকে ব্যাখ্যা করে গেছেন। চলুন আজ সেই নিয়মগুলোর ভেতরেই ডুব দেওয়া যাক। ভাবুন তো একবার, একটা রকেট যেটা মহাকাশে ছুটে যাচ্ছে, পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা একটা স্যাটেলাইট, আর ধরুন রাস্তায় হঠাৎ ব্রেক করা একটা বাস। এই তিনটার মধ্যে কমন কি থাকতে পারে? শুনতে একদমই আলাদা মনে হচ্ছে, তাই না? কিন্তু উত্তরটা জানলে অবাক হবেন, কারণ এটা খুবই সহজ আর দারুণ। ঠিক তাই, এই সবগুলো ঘটনাই প্রকৃতির মাত্র ৩টা সহজ ইউনিভার্সাল নিয়ম মেনে চলে। আর এই ৩টা নিয়মই হল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে বস্তুগুলো কেন ঠিক সেভাবে চলে যেভাবে আমরা তাদের চলতে দেখি। তো আমরা কিভাবে এগোব? প্রথমে আমরা দেখব আলস্যের নিয়মটা কি, এরপর কথা বলবো গতির সমীকরণ নিয়ে, তারপর বুঝব মহাজাগতিক ধাক্কার ব্যাপারটা, আর সব শেষে দেখব আমাদের বাস্তব জীবনে এই বলগুলো কিভাবে কাজ করে। ওকে, চলুন তাহলে শুরু করা যাক প্রথম সূত্রটা দিয়ে। এটাকে আমরা মজা করে বলতে পারি মহাবিশ্বের আলস্যের নিয়ম, কারণ এই সূত্রটা আসলে বস্তুর একটা খুব স্বাভাবিক প্রবণতা নিয়ে কথা বলে, আর সেটা হলো অবস্থার পরিবর্তনকে বাধা দেওয়া। পদার্থবিজ্ঞানের ভাষায় এই প্রবণতাকেই বলা হয় জড়তা বা ইনার্শিয়া। মানে এটা হলো যে কোনো বস্তুর একটা নিজস্ব ধর্ম, যেটা তার গতির যে কোনো পরিবর্তনকে বাধা দেয়। সোজা কথায়, যে স্থির আছে সে স্থিরই থাকতে চায়, আর যে চলছে সে চলতেই থাকতে চায়। এই ব্যাপারটা আমরা কিন্তু সবাই প্রতিদিন অনুভব করি। ধরুন বাসে করে যাচ্ছেন, আর বাসটা হঠাৎ করে জোরে ব্রেক করল। কি হয়? আমরা সবাই সামনের দিকে ঝুঁকে পড়ি, তাই না? এর কারণটা কি? কারণটা হলো বাস যখন চলছিল আমাদের শরীরও তো বাসের সাথে একই গতিতে চলছিল। বাস থেমে গেলেও জড়তার কারণে আমাদের শরীর সেই আগের গতিটা ধরে রাখতে চায়। এটাই হলো গতির জড়তা। তাহলে প্রথম সূত্রের মূল কথাটা দাঁড়ালো এটাই: কোনো বস্তু নিজে নিজে তার অবস্থার পরিবর্তন করতে পারে না। তাকে যদি স্থির থেকে সরাতে হয় বা চলমান অবস্থা থেকে থামাতে হয়, তাহলে বাইরে থেকে একটা বল বা ফোর্স প্রয়োগ করতেই হবে। বেশ, প্রথম সূত্র তো আমাদের বলল যে অবস্থার পরিবর্তন করতে বল লাগবে। কিন্তু প্রশ্ন হলো, বল প্রয়োগ করলে ঠিক কি ঘটবে, কতটা পরিবর্তন হবে? এখানেই আসছে নিউটনের দ্বিতীয় সূত্র। এটাকে বলা যেতে পারে গতির সমীকরণ, যা আমাদের বলে দেয় পরিবর্তনের পরিমাণটা ঠিক কতখানি। আসলে নিউটনের দ্বিতীয় সূত্রের যে অরিজিনাল রূপটা, সেটা কিন্তু ভরবেগ বা মোমেন্টামের সাথে জড়িত। আচ্ছা, মোমেন্টাম জিনিসটা কি? এটা হলো কোনো বস্তুর গতির পরিমাণ, মানে তার ভর আর বেগকে গুণ করলে যা পাওয়া যায়। সহজ করে বললে, একটা চলমান বস্তুর মধ্যে কতটা গতি জমা আছে সেটাই তার ভরবেগ। আর সূত্রটা বলে কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করা হয় সেটা তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, মানে আমাদের চারপাশের প্রায় সব কিছুতেই বস্তুর ভর তো আর বদলায় না, তাই না? আর যখন ভর স্থির থাকে তখন এই সূত্রটা একটা খুবই সহজ আর বিখ্যাত চেহারা নেয়, আর সেটা হলো F=ma। ফোর্স সমান ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে বল হলো ভর আর ত্বরণের গুণফল। ফিজিক্সের জগতে এর চেয়ে বিখ্যাত সমীকরণ মনে হয় আর একটাও নেই। এই ছোট্ট সমীকরণটার মধ্যেই কিন্তু অনেক গভীর কথা লুকিয়ে আছে। এর মানে হলো, যত বেশি ফোর্স দেবেন ত্বরণও তত বেশি হবে। আবার দেখুন, বস্তুর ভর বা ম্যাস যদি বেশি হয়, তাহলে একই ফোর্স দিয়েও ত্বরণ হবে অনেক কম। ব্যাপারটা তো খুবই স্বাভাবিক, তাই না? একটা ট্রাককে ধাক্কা দিয়ে সরাতে যে পরিমাণ বল লাগবে, একটা সাইকেলকে সরাতে তার চেয়ে অনেক কম বল লাগবে। সব কিছুর ব্যাখ্যা কিন্তু ওই F=m এর মধ্যেই আছে। আচ্ছা, এবার আসা যাক নিউটনের তৃতীয় সূত্রে। এটা মহাবিশ্বের একটা দারুণ ব্যালেন্স বা প্রতিসাম্যের কথা বলে। এটাকে আমরা বলতে পারি মহাজাগতিক পুশব্যাকের নিয়ম, কারণ এই সূত্র অনুযায়ী বল বা ফোর্স কখনোই একা আসে না, সব সময় জোড়ায় জোড়ায় আসে। সূত্রটা আমরা সবাই শুনেছি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এর মানে কি? এর মানে হলো, এই মহাবিশ্বে কখনোই একটা সিঙ্গেল ফোর্স একা কাজ করতে পারে না। যখনই কোথাও একটা বল প্রয়োগ করা হবে, ঠিক সেই মুহূর্তে সমান আর উল্টো দিকের আরেকটা বল তৈরি হবেই হবে। এর সবচেয়ে সেরা উদাহরণ হলো একটা রকেট। রকেট কি করে?
প্রচণ্ড বেগে গরম গ্যাসকে নিচের দিকে ছুঁড়ে মারে। এটা হলো অ্যাকশন বা ক্রিয়া। আর এর রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া হিসেবে ওই গ্যাসও রকেটকে ঠিক সমান জোরে ওপরের দিকে ঠেলে দেয়, আর এই ধাক্কাতেই রকেট সোজা মহাকাশে চলে যায়। সোজা কথায় কোনো কিছুকে স্পর্শ করার অর্থ হল সেই বস্তুটিও সমান বলে পাল্টা স্পর্শ করবে। যখন আমরা একটা দেয়ালে ধাক্কা দিই, মনে হয় শুধু আমরাই বল দিচ্ছি, কিন্তু আসলে দেয়ালটাও ঠিক একই পরিমাণ বল দিয়ে আমাদের দিকে ধাক্কা দিচ্ছে। ফোর্স সবসময় একটা মিউচুয়াল ব্যাপার। তো আমরা 3টা সূত্র তো দেখলাম, এখন চলুন দেখি এই সহজ 3টা সূত্র একসাথে মিলে আমাদের চারপাশের জটিল সব ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করে। কয়েকটা রিয়েল লাইফ উদাহরণ দেখে নেওয়া যাক, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। লিফটের কথা ভাবুন। যখন লিফটটা হুট করে ওপরের দিকে উঠতে শুরু করে, আমাদের নিজেদেরকে একটু ভারী মনে হয় না? পায়ের নিচে একটা চাপ লাগে কেন? কারণ নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী লিফটের মেঝে আমাদের শরীরকে ওপরে তোলার জন্য একটা বাড়তি বল দেয়, আর তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের শরীরও মেঝেকে সমান বলের নিচের দিকে চাপ দেয়। এই বাড়তি চাপটাই আমাদের আপাত ওজন বাড়িয়ে দেয়। আবার নামার সময় ঠিক উল্টোটা হয়, নিজেকে হালকা লাগে। পুরো ব্যাপারটাই কিন্তু ফোর্স, ম্যাস আর অ্যাক্সেলারেশনের একটা দারুণ খেলা। ফিজিক্সের ক্লাসে আমরা সবাই এই সমস্যাটা দেখেছি। একটা ঢালু তলের উপর একটা ব্লক রাখা আছে। এখানে কি হয়, গ্র্যাভিটি বা মহাকর্ষ ব্লকটাকে সোজা নিচের দিকে টানছে, কিন্তু তলটা তো ওকে নিচে পড়তে দিচ্ছে না, তাই একটা রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল ওপরের দিকে কাজ করছে। নিউটনের সূত্রগুলোই আমাদের বলে দেয় এই দুই ফোর্সের প্রভাবে ব্লকটা কিভাবে ঢাল বেয়ে নিচে নামতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা, এই সূত্রগুলো ব্যবহার করে এর গতিপথ একদম নিখুঁতভাবে হিসাব করা যায়। এই যে কপিক্যাল বা পুলি সিস্টেম, এগুলো দেখতে হয়তো বেশ জটিল লাগে, কিন্তু এর ভেতরের ফিজিক্সটাও কিন্তু নিউটনের সূত্র দিয়েই চলে। এখানে একটা বস্তুর ওজন দড়িতে যে টান তৈরি করে, সেটাই আরেকটা বস্তুর উপর বল হিসেবে কাজ করে, মানে সেই অ্যাকশন রিঅ্যাকশন। আর দ্বিতীয় আর তৃতীয় সূত্র ব্যবহার করে এই পুরো সিস্টেমটার গতি আর ত্বরণ একদম নির্ভুলভাবে প্রেডিক্ট করা যায়। এটাই তো এই সূত্রগুলোর আসল পাওয়ার, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। তবে এখানে একটা কিন্তু আছে, একটা খুব জরুরি বিষয়। নিউটনের এই সূত্রগুলো একদম পারফেক্টলি কাজ করে যখন আমরা কোনো স্থির জায়গা থেকে বা এমন কোনো জায়গা থেকে সবকিছু দেখছি যেটা একটা কনস্ট্যান্ট বেগে চলছে। এই ধরনের ফ্রেম বা কাঠামোকে ফিজিক্সের ভাষায় বলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা জড় প্রসঙ্গ কাঠামো। কিন্তু সমস্যা হলো, আমাদের চারপাশে সবকিছুই তো আর এমন স্থির থাকে না, তাই? তাহলে প্রশ্নটা হলো, কি হবে যখন আমাদের দেখার ফ্রেমটাই অ্যাক্সেলারেটেড হচ্ছে? যেমন ধরুন, একটা গাড়ি যখন বাঁক নিচ্ছে বা একটা ঘুরন্ত নাগরদোলা থেকে যদি আমরা কিছু দেখি, তখন কি মনে হয় নিউটনের নিয়মগুলো আর কাজ করছে না? এখানেই চলে আসে সুডো ফোর্স বা অপ্রকৃত বলের মতো আরও কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট, কিন্তু সেটা না হয় আরেক দিনের জন্য তোলা থাক।